আচ্ছা, তাহলে মূল বিষয় যেটা, যে আমরা সবসময় যে জিনিসটা নিয়ে আসলে ধোঁকায় থাকি, সেটাকে বলা হয় একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর। সো ইন্টার্নশিপ শেষ করার পরের টাইমটাতে, এই টাইমে সবচেয়ে বেশি আমাদের সুযোগ আছে অনেক কিছু করার। তার মানে আমরা হচ্ছে এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এবং আমরা অবসরেও আছি। সো যেহেতু আমরা সুস্থতায় আছি এবং হচ্ছে অবসরে আছি, তার মানে এই টাইমটাতে আমাদের সবচেয়ে বেশি মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা হাদিসেই বলেছে এবং আমরা আমাদের বাস্তব জীবন থেকেই দেখি। কারণ সুস্থ যখন আমরা থাকি, তখন আমরা অসুস্থ অবস্থায় যে আসলে যে কষ্টটা আমরা সহ্য করতে পারবো বা যেই কষ্টের মধ্যে আমরা পড়তে যাই, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না। কিন্তু যখন আমরা অসুস্থ হই, তখন আমাদের মনে হয়, "ইস! মানে আমি যদি সুস্থ হইতাম, তাহলে আসলে অনেক কিছু করতে পারতাম।" তো ঠিক তেমনি এখন আমরা অবসরে আছি। আমার কাছে মনে হচ্ছে আমার সময়টা কাটছে না। আমার দিন কিভাবে যাচ্ছে বুঝতে পারছি না। আলসেমি করে দিন চলে যাচ্ছে। এরপর দেখা যাবে যে যখন ইন্টার্নশিপ শুরু হবে বা অন্য কোনো কাজে আমার মানে ব্যস্ততা বেড়ে যাবে, তখন মনে হবে, ইস! আমি তো আসলে যদি একটুখানি ফ্রি টাইম পাইতাম, তাহলে আমি এই জিনিসগুলা করতে পারতাম। বাট বাস্তবতা হচ্ছে, আমরা সুস্থও আছি আলহামদুলিল্লাহ এবং অবসরেও আছি, কিন্তু স্টিল আমি আমার সেই সময়টাকে কাজে লাগাচ্ছি না। তাহলে আসলে এই জায়গাটাতে আমাদের কি করা যায়? এখন আমরা যখন অবসরে থাকবো, তখন আমাদের ব্রেইন সবসময় আসলে এভাবে কাজ করে যে, আপনি কোন না কোন জিনিস সবসময় চিন্তা-ভাবনা করতে থাকেন বা কাজ করতে থাকেন। দেখবেন যে আপনি একদম কিছু না ভেবে বা কিছু না করে কখনোই বসে থাকতে পারেন না। সো যখন আপনি বসে আছেন, দেখবেন যে আপনি হয়তোবা আকাশ-কুসুম কোন একটা কল্পনা করছেন বা চিন্তা করছেন, বা এরকম কোন কাজে আপনার সময়টা চলে যাচ্ছে, যে কাজটা আসলে আপনার কোন বেনিফিশিয়াল না বা প্রোডাক্টিভ না, বা যেটা আপনার ক্যারিয়ারে বা দুনিয়া বা আখিরাত কোন জায়গাতে হচ্ছে হেল্প করছে না। তাহলে আমরা যখন আমাদের ফোকাসটা ঠিক করে ফেলতে পারবো যে ইনশাআল্লাহ আমরা সামনে কি করতে চাচ্ছি। বিশেষ করে আপনি যদি ক্যারিয়ারের দিকে, যেহেতু আজকে আমাদের সেশনটা আমরা ইনশাআল্লাহ ক্যারিয়ারের উপর কথাবার্তা বলব। সো ক্যারিয়ারে আপনি যদি কি করতে চাচ্ছেন, এট লিস্ট সেটাও যদি চিন্তা করেন, ভাবেন, এবং কখন থেকে ক্যারিয়ার শুরু করবেন বা আপনার লাইফটা কিভাবে কাটাতে চাচ্ছেন আপনি, সেই জিনিসগুলো যখন আপনি ফিক্স করবেন, দেখবেন যে আপনার ইনশাআল্লাহ কাজটা সহজ হয়ে যাবে। তাহলে প্রথমত কেরিয়ার চয়েস এর ক্ষেত্রে এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আসলে আমি কোন কেরিয়ারটা চয়েস করব বা কোন দিকে আগালে আমার জন্য ভালো হবে। সো যখন একটা মানুষ কেরিয়ার চয়েস করে, তখন তার সামনে আসলে কতগুলা ফ্যাক্টর কাজ করে। যেমন একটা ফ্যাক্টর হচ্ছে কারো প্যাশন কোন দিকে। যেমন হচ্ছে ধরেন আপনি যখন সার্জারি করেন, আপনার একটা শরীরে একটা আলাদা শিহরণ কাজ করে। আপনার কাছে স্ক্যালপেল হাতে নিলে আপনি খুব ভালো ফিল করেন। আপনি ওটিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে আপনি কোন কষ্ট পান না। সো বলা হয় যে কোন কাজে আপনার প্যাশন আছে নাকি নাই, সেটা বোঝার উপায় হচ্ছে, যেই কাজ আপনি করতে ক্লান্ত হন না, মনে করবেন যে সেই কাজে হচ্ছে আপনার প্যাশন আছে। ক্লান্ত তো একসময় হবেন, কিন্তু মানে যেই কাজ আপনি খুব আনন্দের সাথে করতে পারেন। অথবা আরেকটা ফর্মুলা আছে, বলা হয়, ধরেন আপনার কাছে আজকে অনেক টাকা-পয়সা আছে, আপনার কোন টাকা-পয়সার ঘাটতি নাই। স্টিল আপনি যেই কাজটা করতে চাইবেন, সেই জিনিসটা হচ্ছে আপনার প্যাশন। তাহলে আমরা কোন একটা সাবজেক্টে প্যাশনেট কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, সেই সাবজেক্ট আমার পড়তে ভালো লাগে, সেই সাবজেক্ট রিলেটেড কাজ করতে ভালো লাগে, এবং এই জিনিসগুলাকে আমি অনেক বেশি গল্প করি। বা আপনি যদি আরো সহজে বুঝতে চান, আপনি দেখবেন যে যেই সাবজেক্টের ব্যাপারে আপনি Facebook এ পোস্ট দিয়েছেন বেশি, লেখালেখি করেছেন, ছবি দিয়েছেন, মনে করবেন যে ওই সাবজেক্টে আসলে আপনার প্যাশনটা বেশি, স্বাভাবিক। কারণ যেটার দিকে প্যাশন বেশি থাকে, সেটা আমরা অন্যদের কাছে প্রকাশ করতে বেশি পছন্দ করি। এবং এই প্যাশনের যে ক্রাইটেরিয়াটা, এইটা ইন্টার্নশিপের মধ্যে আবার অনেকের চেঞ্জ হয়ে যায়। কারণ দেখা গেল যে আপনার সার্জারিতে খুব ভালো প্যাশন, কিন্তু আপনার মেডিসিন ইন্টার্নশিপ ডিউটিটা খুব ভালো গেল, মেডিসিন ট্রেনিংটা খুব বেশি ভালো গেল। তখন অনেকের এটা সুইচ হয়ে যেতে পারে। আবার ধরেন আপনার কাছে মনে হচ্ছিল যে গাইনিকোলজি হয়তোবা খুব স্ট্রেসফুল হবে। আপনি গাইনি ওয়ার্ডে গেলেন, দেখলেন যে না, ভালোই লাগে। যে বিভিন্ন অনুভূতি আপনি এক্সপেরিয়েন্স করলেন। সো এই যে আপনার অনুভূতিগুলা আপনার একটা স্মৃতিতে জমা হলো, এই জিনিসগুলো অনেক সময় আমাদের ডিসিশনকে বায়াস করে দেয়। তাহলে আপাতত আমরা ধরে নিলাম যে আমি এই সাবজেক্টে প্যাশনেট। কিন্তু কোন একটা সাবজেক্টে প্যাশনেট মানে এইটা যেন না হয় যে আমি এই সাবজেক্ট ছাড়া অন্য কোন সাবজেক্টে পড়াশোনা করব না। অন্য সাবজেক্টের ইন্টার্নশিপটা আমি খুব বাজেভাবে করব বা কোন রকমে করে শেষ করে আসবো। এটা হচ্ছে সবচেয়ে ভুল ডিসিশন। ইন্টার্নশিপে যদি একটা ভুল ডিসিশন নেওয়ার থাকে, সেটা হচ্ছে এটা, যে আপনি আপনার সাবজেক্টটা ছাড়া অন্য সাবজেক্টগুলোকে পাত্তা দিলেন না। বরঞ্চ আপনার উচিত যে আপনি যেই সাবজেক্টে যাবেন না, সেই সাবজেক্টের ইন্টার্নশিপটা আরো মানে জরুরিভাবে করা বা আরো গুরুত্বের সাথে করা। কেন? কারণ ওই সাবজেক্টে আপনি কোনদিন আর পা ফেলবেন না। ওই ব্রাঞ্চে বা ওই ওয়ার্ডে আপনি কোনদিন আর যাবেন না। সো এই ম্যানেজমেন্ট আপনার ইন্টার্নশিপেই শেখা শেষ। সো এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে ইন্টার্নশিপের ক্ষেত্রে সবকিছুতেই আমাদের প্যাশনটাকে সর্বোচ্চ লেভেলে রাখা। এরপরে যখন আপনি ইন্টার্নশিপ করবেন, করার মাঝখানে আপনার কাছে মনে হবে, ওকে ফাইন, আমার এই সাবজেক্টে প্যাশন আছে, কিন্তু এই সাবজেক্ট আসলে এত বেশি স্ট্রেস, আমি হয়তোবা সেই স্ট্রেস সামলাতে পারবো না। আমার হয়তোবা সামনের লাইফে ব্যস্ততা থাকবে। সো তখন আপনার ডিসিশনটা চেঞ্জ হতে পারে। তাহলে যখন আমরা একটা ক্যারিয়ার চয়েস করি, ক্যারিয়ার চয়েসে ১ নাম্বার আমরা রাখি হচ্ছে প্যাশন। অনেকের ক্ষেত্রে প্রায়োরিটিটা চেঞ্জ হতে পারে। সো সচরাচর ধরা হয় যে ১ নাম্বার অনেকে প্যাশন রাখে। ২ নাম্বার, আসলে ২ নাম্বার ফ্যাক্টরটা নিয়ে অনেকের মধ্যে মতপার্থক্য থাকবে। সেটা হচ্ছে কেউ ভাবতে পারে যে টাকা। কারণ হচ্ছে ইনকাম একটা খুবই বড় ফ্যাক্টর। দেখবেন যে যেই সাবজেক্ট গুলাকে খুব বেশি
ভালো বলা হয়। এই সাবজেক্ট প্রত্যেকটাতে অনেক বেশি টাকা আছে এবং বর্তমানে যে সাবজেক্ট আপনি দেখবেন স্যাচুরেটেড, সেই সবগুলা সাবজেক্টে দেখবেন যে অনেক বেশি ইনকাম করার সুযোগ আছে। যেই সাবজেক্টে ইনকাম করার সুযোগ নাই সেখানে মানুষ যেতে চায় না। এক্সাম্পল কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন। দেখবেন যে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন পড়তেও যেরকম মানুষজন কষ্ট পায় বা পড়তে ভালো লাগে না, ঠিক তেমনি এই সাবজেক্টে আসলে ওরকম ইনকামের সুযোগও নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে টাকা জিনিসটাকে আমরা খুব খারাপভাবে দেখি। বাট ফ্যাক্ট হচ্ছে এটাই, আপনাকে দিন শেষে আপনার টাকা লাগবে। সো আপনি যেই সাবজেক্টে টাকা উপার্জনের সুযোগ আছে বেশি, এখন টাকা উপার্জন আপনি কিভাবে করতে পারেন? রুগী দেখে করতে পারেন, প্রসিডিউর করার মাধ্যমে করতে পারেন অথবা সার্জিক্যাল স্কিল বা এগুলা করার মাধ্যমে করতে পারেন। সো রুগী দেখে টাকা ইনকাম করা একটু কঠিন। কারণ ধরেন আপনি একটা রুগীকে যত মানে দ্রুতই দেখেন, আপনি তো মোটামুটি ৪-৫ মিনিট সময় লাগবে। যদি রুগীর হক আদায় করে দেখতে চান, ৫ মিনিট সময় আপনি রুগী দেখতে লাগবে। এরপর হচ্ছে যে আপনি মানে রুগী দেখা, প্রেসক্রিপশন করা, প্রেসক্রিপশন বুঝাইতে আরো ২-৩ মিনিট লাগবে। তো অ্যারাউন্ড ৬ থেকে ৭ মিনিট লাগে। তো এই ৬ থেকে ৭ মিনিট আপনি করে পাচ্ছেন ৳৫০০-৳৭০০। খুব ভালো যারা আছেন, তারা যারা এফসিবিএস পাস করে ফেলেন, তারা হচ্ছে ৳৫০০-৳৭০০ নেয়। তাহলে আপনি যদি এরকম দেখেন, যদি ৭ মিনিট ধরি, ধরেন অন এন এভারেজ আমি ১০ মিনিট ধরলাম। তাহলে আপনি ঘন্টায় ৬ টা থেকে ৭ টা রোগী দেখবেন। সো আপনি যদি দিনে ৫ ঘন্টা চেম্বার করেন, তাহলে আপনি ৫-৭ 35 ধরলাম, আপনি দিনে ৪০ টা রোগী দেখতে পারেন। সো ৪০ টা রোগী যদি আপনি দেখেন, পার রোগীতে যদি আপনি ধরেন ৳৫০০ করেই নেন, তাহলে কত হয়? ৳২০,০০০। সো এইখানে আপনি পার ডে আপনার হচ্ছে ২০, ৩০, ৪০, ৫০ এর বেশি আসলে ইনকাম করাটা কঠিন। আপনি যদি মডারেট অ্যামাউন্ট এর কাজ করেন। সো সেই কাজ আপনি যখন একটা অপারেশন করবেন, একটা ৫ ঘন্টার অপারেশন করলে আপনি এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করবেন। অথবা আপনি এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ব্রঙ্কোস্কোপি এরকম যখন কোনো একটা আপনি প্রসিডিউর করবেন, সেই প্রসিডিউরে টাকা ইনকাম করবেন। ফরেন বডি রিমুভ করলেন, সার্কামসিশন করলেন, টাকা ইনকাম করবেন। তাহলে তুলনামূলকভাবে সার্জিক্যাল স্কিল গুলাতে বা যেকোনো হাতের কাজে টাকার পরিমাণটা বেশি। তাহলে আপনি যখন টাকার কথা চিন্তা করবেন, সচরাচর মেডিসিনে আপনি টাকা ইনকাম করতে গেলে আপনার কষ্ট হবে, যেটা আপনার সার্জারিতে অত পরিমাণ কষ্টটা হবে না। সো সেই হিসাবে আপনি ক্যারিয়ার চয়েস করতে পারেন যে আমি টাকা কেমন ইনকাম করতে চাই। এখন আপনার হাত যদি অনেক যশ হয়, তাহলে ডেফিনিটলি আপনাকে যেকোনো ব্রাঞ্চে গেলে টাকা আসবে ইনশাআল্লাহ, এবং এটা বেশ কয়েক লাখ করে টাকা ইনকাম করার সুযোগ আপনার আছে যদি আপনি সেই লেভেলের রেপুটেড ক্লিনিশিয়ান হতে পারেন। যেটা হইতে আপনার অবশ্যই অ্যারাউন্ড 35 ইয়ার্স এর মতো আপনার লাগবে। কারণ হচ্ছে আপনাকে এফসিপিএস বা এমডি বা যেটাই আপনি দেন, মিনিমাম ৫ বছর আপনার ট্রেনিং করতে হবে। সেটা পাস করতে হবে। আর আপনি যদি বিসিএস এ ঢুকেন, তাহলে সেই ট্রেনিং শুরু করতে আপনার আরো ৩ থেকে ৪ বছর দেরি হবে। সো অন এন এভারেজ আপনার ১০-১১ বছর লেগে যাবে আজকে থেকে, আপনি যদি সব ডিগ্রি কমপ্লিট করতে চান, বিসিএস কমপ্লিট করার মাধ্যমে। আর যদি বিসিএস না দিয়ে করতে চান, তাহলে মোটামুটি ধরা যায় ৬-৭ বছরের মধ্যে আপনার ইনশাআল্লাহ ট্রেনিং কমপ্লিট হবে এবং আপনি যেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যেটা আপনার ইনকাম করার, সেটা আপনি ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। আচ্ছা, সো মানুষজন যখন টাকা ইনকাম করে ফেলে, একটা পর্যায়ে টাকা ইনকাম করার পরে মানুষের টাকার খুব একটা ডিমান্ড থাকে না। তখন মানুষের দরকার হয় সম্মান। যে কোনটাতে গেলে একটু বেশি সম্মান দিবে। সম্মান জিনিসটা আসলে যখন আপনি মাপকাঠি করেন, সম্মান জিনিসটা অনেক বেশি আপেক্ষিক। একটা পেশায় আপনার কাছে মনে হচ্ছে সম্মান আছে, আরেকজনের কাছে মনে হচ্ছে সম্মান নাই। কেউ ভাবে নিউরোলজিস্টের অনেক সম্মান, কেউ ভাবে কার্ডিওলজিস্টের অনেক সম্মান, কেউ ভাবে ফিজিক্যাল মেডিসিনের অনেক সম্মান। বাস্তব কথা হচ্ছে, যেই প্রফেশনে গিয়ে বা যেই সেক্টরে গিয়ে আপনি রোগীকে ভালো করতে পারবেন, রোগীর দোয়া নিতে পারবেন, সেটাই সম্মান। সেইটা সব সেক্টরেই সম্ভব। সো সম্মানের বিষয়টা বা প্রেস্টিজিয়াস সাবজেক্ট, এইটা আসলে এই ট্যাগটা আমি আসলে খুব একটা দিতে চাই না। কারণ কিছু সাবজেক্ট অবশ্যই আছে যে যেখানে হাতের কাজগুলো কঠিন। সাপোজ নিউরো সার্জারির কাজটাকে অনেকেই কঠিন হিসেবে মনে করে। আ তো এই সমস্ত ক্ষেত্রগুলাতে সবাই একটু সম্মান দেখানোর চেষ্টা করে। সো সম্মানটা আসলে এই সেন্স থেকে আসে যে এই সাবজেক্টে লোক কম, তার মানে এই সাবজেক্টে যায় মানে সে খুব ব্রিলিয়ান্ট। বাট এটার ঘটনাটা এরকম হয় যে আজকে দেখা যাচ্ছে এই সাবজেক্টে লোক কম। এইটা দেখে আজকে আপনার মতো আরো ৫০ জন চিন্তা করবে যে আমি ভবিষ্যতে ওই সাবজেক্টে যাবো। সো আজকে থেকে দেখা যাবে যে ১০-১২ বছর পরে আপনার সাবজেক্ট স্যাচুরেটেড হয়ে গেছে। সো আসলে এই সাবজেক্ট স্যাচুরেশন এর ব্যাপারটা এবং সাবজেক্টের ডিমান্ড এর ব্যাপারটা, এটা সম্পূর্ণরূপে আপেক্ষিক। আজকে আপনি যেই ডিমান্ড দেখতে পাচ্ছেন, ১০ বছর পরে সেই ডিমান্ড নাও থাকতে পারে। সো আমার কাছে মনে হয় যে কোন সাবজেক্ট স্যাচুরেটেড, কোন সাবজেক্টের ডিমান্ড বেশি বা ডিমান্ড কম, এইটার ভিত্তিতে যদি আসলে আমরা ক্যারিয়ার চয়েস করি, এটাও একটা বোকার মতো চয়েস হবে। কেন? কারণ রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার জন্য যতটুকু রিজিক নির্ধারিত করা হয়েছে, যত টাকা ইনকাম করবেন বলা হয়েছে, আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু আপনার সব চেষ্টা শেষে মোটামুটি যে টাকা ইনকাম করা যাবে সেটা আসলে ফিক্সড। সো আমরা যদি আসলে সবসময় একটা ইনসিকিউরিটি তে ভুগি, আল্লাহ এই সাবজেক্টে তো অনেক বস প্রফেসর আছে, আমি কি টাকা পাবো? সো দুনিয়াতে তো আসলে অনেক মানুষ ইনকাম করছে। তাই না? দুনিয়াতে অনেক সম্পদ আছে, অনেক মানুষের সম্পদ উপভোগ করছে। স্টিল আমরা তো কেউ না খেয়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পড়াচ্ছেন। সো যদি আমাদেরকে এতদিন পর্যন্ত তিনি প্রোভাইড করতে পারেন, তাহলে ডেফিনিটলি এমবিবিএস শেষ করার পরে এবং হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করার পরে অবশ্যই কিছু না কিছু করে আপনি খেতে পারবেন। ঠিক আছে? হয়তোবা আপনি আরেকজন থেকে ৳১০,০০০ কম ইনকাম করবেন। এটার বেশি কিছু খুব বেশি হবে না, বা আপনি একটু বেশি কম্পিটিশন ফিল করবেন। দ্যাটস ইট। কিন্তু আপনি যদি আপনার কাজে এক্সেলেন্সি বজায় রাখেন, রোগীদের প্রতি যদি আপনি সৎ থাকেন,
আপনার ইনকামে যদি সৎ থাকেন, দেখবেন যে আপনি কম ইনকাম করে অনেক বেশি বারাকা আপনি পেতে পারেন। সো আমার মনে হয় যে সম্মান এবং হচ্ছে ডিমান্ড এবং হচ্ছে আ কোনটার কতটুকু লোক কোন জায়গায় আছে, স্যাচুরেশন এগুলা আসলে মানে প্রশ্ন করা বা ভাবা বা এটা নিয়ে আসলে ইনডিসিশন এ ভোগা এটা আসলে একটা খুব বেশি ভালো বুদ্ধিমত্তার পরিচয় হবে না। আরেকটা জিনিস হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের জিনিসটা আসলে অনেকেই মানে ভেবে থাকেন যে কোন সাবজেক্টে গেলে আমি কম স্ট্রেসে থাকতে পারবো, কোন সাবজেক্টে গেলে আমি আসলে স্ট্রেস কম বাট টাকা বেশি। সো এইটার বাই ডিফল্ট রুল হচ্ছে যে যেই সাবজেক্টে আপনি আউটডোর প্র্যাকটিস শুধুমাত্র করবেন, তাহলে সেখানে আপনি স্ট্রেস কম পাবেন। মানে আউটডোর কেন্দ্রিক একটা স্ট্রেস আছে বাট ইমার্জেন্সি স্ট্রেস আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে না। যেমন ধরেন কার্ডিয়াক চোখ আপনি যদি কার্ডিওলজিতে যান ডেফিনিটলি অনেক বেশি ইমার্জেন্সি পেশেন্ট আসবে। আপনি যদি সার্জারিতে যান, সার্জারি সবসময় যেকোনো সার্জারি ব্রাঞ্চে গেলে ইমার্জেন্সি পেশেন্ট আপনাকে ডিল করতে হতে পারে। তাহলে এই জিনিসগুলোতে আপনাকে ইমার্জেন্সি পেশেন্ট ডিল করতে হবে। সো আপনাকে কিছুটা স্ট্রেসে থাকতে হতেই পারে কারণ যেকোনো মুহূর্তেই ইমার্জেন্সি পেশেন্ট আসতে পারে। আর অন্যান্য আউটডোর ভিত্তিক যে সমস্ত সাবজেক্ট আছে যেমন ধরেন আপনি যদি রেডিওলজির কথা চিন্তা করেন অথবা অনকোলজির কথা চিন্তা করেন, ডার্মাটোলজির কথা চিন্তা করেন, এগুলা একটু আউটডোর ভিত্তিক সাবজেক্ট। সো উনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই প্রেশারটা নাই যে প্রেশারটা ইনডোরে পাওয়া যেত। তো এইখানে আসলে স্ট্রেসের ব্যাপারটা কম থাকার কারণে যে জিনিসটা হয় যে বেশিরভাগ মেয়েরা অনেক সময় এই সমস্ত সাবজেক্টে যেতে চায়। তো বেশিরভাগ মেয়েরা যেহেতু যেতে চায় সো এই সাবজেক্ট গুলা অনেক বেশি কম্পিটিটিভ। তো ছেলেদের জন্য অনেক সময় এটা কঠিন হয়ে যায়। বিশেষ করে রেসিডেন্সির মতো পরীক্ষাগুলাতে যেখানে মুখস্থ ভিত্তিক পড়াশোনা বেশি তখন একটু ছেলেদের জন্য এটা কঠিন হয়। আবার মেয়েরাও যেহেতু অনেকে যেতে চায় সো সব মেয়েরাই যেহেতু যেতে যেতে যাচ্ছে সো অ্যাকচুয়ালি ওখানে অনেক বেশি কম্পিটিশন থাকে আরকি। এবং ডার্মা, অঙ্কোলজি প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে প্রচন্ড রকমভাবে কম্পিটিশন থাকে। আবার আপনি যদি চান যে আপনার নিজস্ব একটা সেটআপ করে আপনি আসলে চেম্বার পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা ভালো অপশন হতে পারে। অপথলমোলজিতে কি হবে? আপনি আপনার বাসার নিচতলায় একটা চেম্বার করে ফেললেন, পাশে একটা চশমার দোকান থাকলো, আপনি কিছু ইন্সট্রুমেন্ট কিনে ফেললেন, আপনি কিন্তু ঘরের মধ্যে সবকিছু করতে পারছেন। কারো উপর খুব একটা নির্ভরশীলতা আপনার থাকছে না। সো এরকমভাবে আপনি হচ্ছে অপথলমোলজি চয়েস করতে পারেন। আর একেবারেই যদি আসলে নির্ঝঞ্ঝাট জীবন চান, আপনি যদি চান যে না অন্যদেরকে আপনি পড়াইতে পছন্দ করেন, একটা কনসেপ্ট আপনি এক্সপ্লেইন করতে পছন্দ করেন, ভবিষ্যৎ ডাক্তারদেরকে আপনি গড়ে দিতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য বেসিক সাবজেক্ট আছে। বেসিক সাবজেক্টের মধ্যেও একদম অ্যানাটমি, ফিজিওলজিতে আপনি যেতে পারেন। আবার যেটার সাথে বেসিকের সাথে একটু ক্লিনিক্যাল কোরিলেশন আছে, আপনার ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এগুলোতে আপনি যেতে পারেন। সো বেসিক সাবজেক্ট আসলে মানে আনন্দের না, এটা কিন্তু একদমই ভাবার কিছু নাই। কারণ এখানেও যথেষ্ট আনন্দের আছে। ইভেন বিসিএস এ যারা আছেন, যারা বেসিক সাবজেক্টে পড়েন, তাদের কিন্তু বেতন যারা বিসিএস এর যারা ক্লিনিক্যাল কর্মকর্তা তাদের চেয়ে বেশি। কারণ যারা বিসিএস এ বেসিক সাবজেক্টে যায়, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে তারা যে প্র্যাকটিস করে না, সো প্র্যাকটিস না করার জন্য তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। এটা সমস্ত বেসিক সাবজেক্টে টিচাররা পেয়ে থাকেন। তাহলে এই দিক থেকেও কিন্তু আপনি একটা সুবিধা আপনি পাচ্ছেন। এরপরে আপনার আরেকটা চয়েস হতে পারে যে আপনি কি সরকারি অফিসার হবেন নাকি বেসরকারি অফিসার হবেন, সেটাও আপনার ভিন্ন রকম সিদ্ধান্ত। তো বিসিএস এর ব্যাপারটাকে আসলে আজকে আমরা একটু সাইডে রাখছি। সো আমরা যদি মোটামুটি এই প্যারামিটার গুলোর উপর চিন্তা করি, তাহলে আপনি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ভাববেন যে কোন সাবজেক্টের কি অবস্থা। এর মধ্যে আবার অনেকের আরেকটা প্রশ্ন থাকে যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান কেমন বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা কেমন, চাপ কেমন? আসলে এই জিনিসটাও খুবই আপেক্ষিক। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সমস্ত স্যারেরা থাকেন, আজকে আছেন তো ১ বছর পরে তিনি থাকবেন না। এবং আপনাকে যে ইউনিটে দেওয়া হবে সেই ইউনিটের আপনার কলিগরা কেমন, আপনার আপনার ট্রেইনার বা আপনার মেন্টর কেমন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার ট্রেনিং লাইফ কেমন যাবে। সো খুবই সামান্য কোনো মানে ট্রেনিং লাইফ যেটা খুবই মানে কুল থাকার কথা ছিল, সেটা যদি আপনার ট্রেইনার যদি আপনার উপরে চটে যায় অথবা যদি আপনাকে তিনি বেশি কাজ করাতে চায়, ডেফিনিটলি সেটা আপনার জন্য স্ট্রেসফুল হয়ে যেতে পারে। সো একজনের এক্সপেরিয়েন্স শুনে আপনি যদি ডিসিশন নেন, এটা ডেফিনিটলি একটা ভুল ডিসিশন হবে। সো এক্সপেরিয়েন্স আপনি শুনবেন যে অন্য এক্সপেরিয়েন্স এর সাথে কম্পেয়ার করার জন্য। সো এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি একটা সাবজেক্টে আপনাকে যেতে বললাম আর আপনি চোখ বন্ধ করে চলে গেলেন। এইটা কখনোই একটা সঠিক ডিসিশন না। আমি আবারও বলছি, আমি একটা সাবজেক্টে যেতে বললাম, আপনি সেটাতে চলে গেলেন বা বললেন যে, "ভাই আমার জন্য কোন সাবজেক্টটা ভালো বলে আপনি মনে করেন?" এই প্রশ্নটা করা হচ্ছে অন্যতম একটা বোকামি প্রশ্ন। কেন? কারণ আমার ইন্টারপ্রিটেশন, আমার লাইফ, আমার চিন্তাভাবনা, আমার এক্সপেরিয়েন্স এর সাথে আপনারটা কখনোই মিলবে না এবং আমি আজকে যে কথাটা বলছি ৫ বছর পরেও সেইম কথা আমি হয়তোবা না বলতে পারি এবং সেই সাবজেক্টের অবস্থা সেইম থাকবে না। তো আমাদেরকে মনে হয় এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত। হ্যাঁ? আপনি নিজে থেকে খোঁজ নিবেন যে ওই সাবজেক্টের কি অবস্থা বর্তমানে এবং যতটুকুই খোঁজ নেন না কেন দেখা যাবে যে অনেক কিছু আসলে আমাদের আয়ত্তায় থাকে না। সো ডেফিনিটলি আপনি কি করবেন? আপনি হচ্ছে ইস্তেখারা নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, করে একটা সাবজেক্ট আপনি চয়েস করে সেই সাবজেক্টে আপনি যাবেন। সো আপনারা ইন্টার্নশিপের মাঝখানে যে কাজটা করতে পারেন, এখন যেরকম ধরেন একটা ফ্রি সময় আছে। তো ফ্রি সময়ে আপনি যখনই কোনো একটা সাবজেক্ট সম্পর্কে এনালাইসিস করবেন, এনালাইসিস করার সময়টা আপনার আছে। এবং এনালাইসিস করে যেকোনো একটা সাবজেক্টে পড়াশোনা আপনি শুরু করে দিতে পারেন। কারণ মোর অর লেস সব সাবজেক্টে কিন্তু কিছু বেসিক জিনিস থাকেই। কিছু কমন কথা আপনাকে সব সাবজেক্টের ক্ষেত্রে জানতে হবে। অ্যানাটমি, মাইক্রোবায়োলজি মানে বেসিক সাবজেক্ট যেগুলো আমরা জানি, সেগুলো আসলেই বেসিক। কারণ আপনি যেই
টপিকই পড়েন না কেন বা যে ফ্যাকাল্টিতে আপনি যান না কেন সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে সেই পড়াশোনাগুলো আপনারা এখন করতে পারেন। কারণ আমরা সবাই যখন ফাইনাল প্রুফ দেই আমাদের কাছে মনে হয়, "ইয়া আল্লাহ! অনেক গ্যাপ আছে আমার। আমি কি করব? ফাইনাল প্রুফ এর পরে ফ্রি টাইমে ইনশাআল্লাহ আমার মানে গ্যাপগুলা সব ফিল আপ করে ফেলব।" কিন্তু বাস্তবতা যেটা হয় ফাইনাল প্রুফ দেওয়ার পরে আমরা আসলে এই কথা ভুলেই যাই যে আমার যে একটা সাবজেক্টে গ্যাপ ছিল, আমি যে এই সাবজেক্টটা আবার নতুন করে পড়তে চেয়েছিলাম, এটা আমরা একদমই এই কাজটা করি না। সো আপনি যেটা কি করতে পারেন, আপনি হচ্ছে এখন আপনার যে গ্যাপগুলা ছিল, যেহেতু আপনি এখন ফ্রি আছেন, আপনি আপনার ফ্রি টাইমে আপনার সমস্ত গ্যাপগুলোকে ফিল আপ করে ফেলেন। এটা খুবই ভালো একটা পদ্ধতি হবে যে আপনার গ্যাপ আপনি ফিল আপ করে ফেললেন। তাহলে আপনি যখনই কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন নিবেন, আপনার কিন্তু প্রিপারেশনটা এগিয়ে থাকবে। যে কনসেপ্টে আপনার সমস্যা, সেই কনসেপ্টের উপর ভিডিও দেখেন, লেকচার দেখেন, নোট করেন। অনেক কিছু করার সুযোগ আছে। তাহলে ইন্টার্নশিপের আগে এখন আমরা কি চিন্তা করতে পারি? সো আমাদের সামনে যেই পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো আছে, মানে যদি ওভারঅল যদি আমি বলি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মধ্যে বাংলাদেশে আপনি এফসিপিএস নিতে পারেন অথবা রেসিডেন্সি বা ডিপ্লোমা এগুলো নিতে পারেন। তাহলে এফসিপিএস এর সুবিধা যেটা, এফসিপিএস এ আপনি পাস করলেন। পাস করার পরে তো এখন ৳৩৫,০০০ ভাতা ভাতা পাওয়া যাচ্ছে এবং এফসিপিএস এর ক্ষেত্রে আপনি একটু মোটামুটি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা পাচ্ছেন। আপনি আপনার চয়েস মতো প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে পারেন। যদিও বিসিপিএস এখন চাচ্ছে যে না, প্রতিষ্ঠান সিলেক্ট করে দেওয়ার জন্য। সো এটা আবার স্থগিত করা হয়েছে। সো এটা আপডেটও হতে পারে যে আপনি যেকোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনাকে সিলেক্ট করে দিল অথবা আপনি আপনার চয়েস মতো একটা প্রতিষ্ঠানে গেলেন। তো এটা ভালো ব্যাপার হচ্ছে যেহেতু আপনি ওই প্রতিষ্ঠানে নিয়ারলি ৫ বছর থাকবেন এবং একজন স্যারের আন্ডারেই থাকবেন। সুবিধা যেটা হয় যে তাদের সাথে একটা সখ্যতা তৈরি হয় এবং একটা ইউনিটে দীর্ঘদিন থাকার কারণে একটা ধরেন আপনার আপন একটা ভাব চলে আসে। এতে করে যেটা হয় যে কাজের পরিবেশটা সুন্দর হয় এবং একজন স্যার এবং একাধিক কলিগ যারা কমন কলিগ যারা থাকে তাদের সাথে কাজ করার কারণে আপনার জন্য কাজ করাটা সহজ হয়। এটা হচ্ছে এফসিপিএস এর সুবিধা। অসুবিধা হচ্ছে পরীক্ষা যখন আপনি দিতে যাবেন আপনাকে কেউ চেনে না, আপনি কাউকে চেনেন না এবং আপনার তদারকিটা সেরকম করে হয় না। অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে এফসিপিএস ও এখন খুব ভালো ক্লাস হয় এবং সেগুলোকে এনালাইসিস করা হয়। কিন্তু আবার অনেক প্রতিষ্ঠানে যেটা হয় যে কেউ যদি চায় যে ফাঁকি মারতে, স্যাররা ডেফিনিটলি আপনাকে ধরবে না। এটা তো আর এমবিবিএস না। তো এই কারণে অনেকে আসলে একটু পরে পাস করে। কারণ সে একটু ফাঁকি মারে অথবা দেখা যায় যে তার অন্য কোনো ব্যস্ততা থাকে। অন্য চেম্বার বা অন্যান্য ইনকামের পিছনে সে ছুটে গিয়ে সে আসলে এফসিপিএস টা টাইম মতো কমপ্লিট করতে পারে না। এটা একটা ইস্যু থাকে আরকি, খারাপ ইস্যু। আর ভালো ইস্যুর মধ্যে আপনার মোটামুটি কারিকুলাম সুন্দর, নিজের মতো পড়তে পারছেন, ফ্রি স্টাইলে পড়াশোনা করতে পারছেন। প্রাতিষ্ঠানিক চয়েস আপনি আপনার মতো করে চয়েস করে দিতে পারছেন। এই জিনিসগুলো সুবিধা। রেসিডেন্সির ক্ষেত্রে যেটা, রেসিডেন্সিতে নির্দিষ্ট ব্লক ভিত্তিক থাকে যে এই মাসে আপনি অত ব্লক করবেন, এই মাসে আপনি অমুক প্রতিষ্ঠানে করবেন। সো আপনাকে নির্দিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক ব্লক দেওয়া হয়। সো আপনি যদি ন্যাশনাল ইয়াগুলোতে টিকেন, যেমন ধরেন এনআইসিভিটি তে আপনি চান্স পেলেন বা ন্যাশনাল মেন্টাল হেলথ এ আপনি চান্স পেলেন। এই হসপিটালগুলোতে যদি আপনি পান, তাহলে আপনাকে অনেকগুলো প্রতিষ্ঠান আপনাকে ঘুরে ক্লাস করাবে। আর যদি আপনি ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ সোহরাওয়ার্দী এরকম মেডিকেলে পান, তাহলে এই মেডিকেলের বিভিন্ন ফ্যাকাল্টি যেগুলো আছে সেগুলো থেকে আপনাকে ঘুরাবে। তো এরকম বিভিন্ন ফ্যাকাল্টিতে আপনাকে একেক সময় যেতে হবে। এবং যাওয়ার পরে আপনার ওয়ার্ড হবে। ওয়ার্ডের পরে অনেক সময় হচ্ছে তাদের মানে ওয়ার্ডগুলোকে তারা ব্লক হিসাবে বলে। সো ব্লক ফাইনাল হয় এবং এইরকম ব্লক ফাইনাল হওয়ার পরে ফেজ এ পরীক্ষা হয়। ফেজ এ পরীক্ষা হওয়ার পরে এভাবে আরো ব্লক চলে। মানে ফেজ এ পরীক্ষার পরে আপনি যেই সাবজেক্টে ক্যারিয়ার করতে চাচ্ছেন সেই সাবজেক্টে আপনি মানে কোর ট্রেনিং করবেন ৩ বছর। দেন হচ্ছে আপনার ফেজ বি হবে এবং আপনি ইনশাআল্লাহ এরপরে পাস করে গেলেন। তো রেসিডেন্সির ক্ষেত্রে যেটা হয়, রেসিডেন্সির শিডিউলটা আসলে একটু কঠিন। কঠিন এইজন্যে যে আপনাকে নির্দিষ্ট ব্লক এবং ব্লকের পরে ব্লক ফাইনাল। তার মানে আপনাকে অবশ্যই একটা রুটিনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে। এটা এবং অনেক বেশি স্ট্রাকচারড। সো স্ট্রাকচার থাকার কারণে কারো ক্ষেত্রে এটা সাফোকেটিং লাগে। কেউ এটা এনজয় করে যেহেতু স্ট্রাকচার, সো আমার পড়াশোনা হচ্ছে। এটা আসলে আপনাদের উপর নির্ভর করে যে আপনি কোনটাতে যাচ্ছেন। সো ডিপ্লোমা একই ব্যাপার। ডিপ্লোমার ক্ষেত্রে কি সময়টা একটু কম। আপনি যদি চান যে আপনি যদি সংসারের বড় কেউ হয়ে থাকেন, আপনি চাচ্ছেন যে কম বয়সে একটা ডিগ্রি করবেন। আপনি উপজেলা পর্যায়ে বা পেরিফেরির দিকে কোনো একটা চেম্বার করতে চাচ্ছেন ভালোভাবে, তখন আপনার জন্য ডিপ্লোমাই যথেষ্ট। ডিপ্লোমা করে কিন্তু আপনি ভালো চেম্বার জমাইতে পারবেন এবং সেই চেম্বার অনুযায়ী আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এবং ২ বছরে আপনার ডিগ্রি হয়ে যাচ্ছে। এবং ২ বছর ডিগ্রি করার পরে কিছুদিন চেম্বার করার পরে আপনার কাছে মনে হলো ওকে না, এখন আমি আসলে একটা বড় ডিগ্রি নিতে চাচ্ছি। সো আপনি এরপরে একটা বড় ডিগ্রিও নিতে পারেন। আবার কেউ চাইলেন যে না, আমি একটা ডিপ্লোমা করব, করার পরে আমার সংসারটা আরেকটু গুছাবো, বাচ্চা-কাচ্চা বড় করব, এরপরে আমি আরেকটা রেসিডেন্সি করব বা এফসিপিএস করব। সেটাও আপনি করতে পারেন। তাহলে আপনার জন্য বাংলাদেশে যদি ডিগ্রি আপনি দেখেন এফসিপিএস এ জয়েন করতে পারেন অথবা আপনি রেসিডেন্সি বা ডিপ্লোমাতে যেতে পারেন। এফসিপিএস এর ক্ষেত্রে আপনি মাঝখানে চাইলে গ্যাপ দিতে পারেন। এদের যে সেশন গুলো সেগুলো ৬ মাস ভিত্তিক কাউন্ট হয়। মনে করেন যে আপনি মার্চ পর্যন্ত ডিউটি করলেন। এরপরে ধরেন আপনার কেউ একজন ধরেন প্রেগন্যান্ট হইলো, মার্চে ধরেন তার ডেলিভারি ডেট। সো এখন তিনি মার্চে মনে করেন তার ট্রেনিং বন্ধ করে দিল। তাহলে তার এই জানুয়ারি থেকে মার্চ যে ৩ মাসের যে ট্রেনিংটা করেছিল এটাও কাউন্ট হবে না। আপনাকে ৬ মাসের স্লট পূরণ করতে হবে। রেসিডেন্সিতে কিছুটা ম্যাটারনাল ছুটি আপনি পাবেন। এক্সাক্টলি কয়টা ম্যাটারনাল ছুটি পাওয়া যায় আমার এটা এই মুহূর্তে মনে নাই। কিন্তু আপনার ডিপ্লোমার ক্ষেত্রে তো আপনি মোটামুটি পরীক্ষা শেষে আপনি অবশ্যই ফ্রি হয়ে যাচ্ছেন।
সো এই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারেন। আর এছাড়া আপনি যদি এখন ভাবেন যে না আসলে আমি এখন কোনো জবে ঢুকতে চাচ্ছি না। আমি একটু বাসায় পড়াশোনা করতে চাচ্ছি। বাট বাসায় পড়ে আমি একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে চাচ্ছি। সো আপনি যদি বাসায় পড়ে একটা ভালো ডিগ্রি অর্জন করতে চান, সেক্ষেত্রে এমআরসিপি আপনার জন্য একটা খুব ভালো অপশন হতে পারে। এমআরসিপিতে খারাপ দিক হচ্ছে একটু বেশি টাকা-পয়সা লাগে। কিন্তু ভালো দিক হচ্ছে এমআরসিপি পার্ট 1 এবং পার্ট 2 আপনি মোটামুটি কমপ্লিটলি বাসায় বসে পড়াশোনা করে আপনি এমআরসিপি দিতে পারছেন। কারণ যেহেতু এখানে আপনার কোনো সরাসরি ক্লিনিক্যাল ট্রেনিং এর দরকার হচ্ছে না। আপনি নলেজ বেসড পরীক্ষা দিচ্ছেন। সো আপনি প্রশ্ন সলভ করলেন, ক্লাস করলেন। এগুলো করার মাধ্যমে কিন্তু আপনার এমআরসিপি ইনশাআল্লাহ আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এমআরসিপি পার্ট 1, পার্ট 2 দেওয়ার পরে এরপরে আপনি ট্রেনিং করবেন। ট্রেনিং কেন করতে হবে? কারণ পেইসেস পাস করার জন্য বেশ ভালো রকমের একটা ক্লিনিক্যাল স্কিল দরকার হয়। সেইটা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই ক্লিনিক্যাল ট্রেনিং এর কোনো বিকল্প নাই। সেই ক্লিনিক্যাল ট্রেনিং করার পরে এরপর হচ্ছে আপনি ইনশাআল্লাহ পেইসেস দিতে পারবেন। সো এটা হচ্ছে এমআরসিপি প্যাটার্ন। সো এমআরসিপি বলেন বা এমআরসিএস বলেন, নিয়ারলি মোর অর লেস সেম। এমআরসিপিতে পার্ট 1 হয়, পার্ট 2 হয়, এরপর পেইসেস হয়। আর এমআরসিএস এ পার্ট এ হয়, পার্ট বি হয়। এই পার্ট বি এর মধ্যে আবার ২ টা পার্ট। সো ঘুরে ফিরে আরকি এমআরসিএস বা এমআরসিপি এগুলার মধ্যে ২ টার মতো থাকে থিওরিটিক্যাল পার্ট, যেখানে আপনি এসবিএ টাইপের প্রশ্ন সলভ করবেন। আরেকটা থাকবে হচ্ছে ক্লিনিক্যাল পার্ট। সো এখন থেকে আপনার কিন্তু কোনো রিটেন পরীক্ষা নাই। রিটেন পরীক্ষা আপনি এফসিপিএস ফাইনালে গেলে দিবেন। কিন্তু এর আগ পর্যন্ত আপনি যদি এন্ট্রান্স এক্সাম গুলোর কথা চিন্তা করেন, এন্ট্রান্স এক্সামে বাংলাদেশের সমস্ত এন্ট্রান্স এক্সামে সেটা হচ্ছে এসবিএ এবং কিছু ক্ষেত্রে ট্রু ফলস। যেমন হচ্ছে আপনি রেসিডেন্সিতে ট্রু ফলস পাবেন, আবার এসবিও পাবেন। এফসিপিএস এ এসবিএ ট্রু ফলস এগুলো থাকে। আর এমআরসিপি, এমআরসিএস এগুলোতে সোললি এসবিএ হয়। তাহলে এসবিএ যখন আপনি পড়তে যাচ্ছেন, তার মানে আপনার এখন থেকে যত কনসেপ্ট আপনি পড়াশোনা করবেন, আপনাকে কোনো কনসেপ্ট ব্যাখ্যা করতে হবে না। বাট আপনাকে কনসেপ্টের টু দ্য পয়েন্টে নলেজ অর্জন করতে হবে, যেন প্রত্যেকটা টপিককে আপনি খুব অন্তস্থ করে ফেলতে পারেন। যেকোনো টপিকের ভিতর থেকে প্রশ্ন করলে আপনি যেন পারেন। কারণ যখনই আমরা এসবিএ ভিত্তিক পড়াশোনা করি, আমাদেরকে খুব খুঁটিনাটি জানতে হয় এবং মুখস্থ করতে হয়। প্রসেসগুলা বুঝতে হয়, বাট সেই প্রসেস থেকে সরাসরি প্রশ্ন আসে না। প্রশ্ন আসে একটা ইন্টারনাল ইস্যু থেকে। তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা যখনই এই জিনিসগুলা জানবেন, সেটা আপনাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে যে এখন থেকে আমি কিভাবে পড়াশোনা করতে পারি। আর পড়াশোনার যদি একটা কমন প্যাটার্ন আপনি জানতে চান যে আসলে পড়াশোনা আপনি কিভাবে করবেন, মেইন বইয়ের বাইরে কোনো সোর্স আপনার নাই। সত্যি কথা বলতে আপনি যেকোনো এন্ট্রান্স এক্সাম দিতে চান, আপনাকে অবশ্যই একটা মেইন বই ভালো করে পড়তে হবে। সেটা আপনি যেই সাবজেক্টই দেন না কেন। তাহলে এখন থেকে আপনার কাজ হচ্ছে আপনি আপনার সাবজেক্টের মেইন বইয়ের A to Z একটু পড়ার চেষ্টা করবেন। A to Z পড়তে গিয়ে অনেক জায়গায় বুঝবেন, অনেক জায়গায় বুঝবেন না, আটকায় যাবেন। সো এই সমস্ত জায়গায় আটকায় যাবেন বলেই মানে মেন্টরদেরকে দরকার হয়। কেন? কারণ আপনি যখন ডেভিডসন পড়তে যাবেন, এত বড় বই, আপনি দেখবেন যে অনেক লাইন আপনি বুঝছেন না। আপনি যখন বেইলি লাভ পড়তে যাবেন বা দত্ত পড়তে যাবেন, অনেক জিনিস আপনি বুঝতে পারবেন না। এবং এক্সামে পাস করার জন্য সব বুঝার চেয়েও আরো জরুরি হচ্ছে কোনটা বেশি কমন। কমন জিনিস আমাদের লাইফে আমরা কমনলি ফেস করি। সো আপনি অনেক কঠিন একটা ডিজিজের ডায়াগনোসিস আপনি জানলেন, ম্যানেজমেন্ট আপনি জানলেন, বাট সেই রোগী আপনি লাইফে ১ জন পাবেন বা ২ জন পাবেন। সো সেইটা জানা জরুরি, নাকি ধরেন টিউবারকুলোসিস এর মতো ডিজিজ যেটা হরহামেশা পাওয়া যায়, সেটার ম্যানেজমেন্ট জানা জরুরি। তাহলে আমাদেরকে আসলে যখন আমরা পড়াশোনা করি, পড়াশোনার ৩ টা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাতে আপনি দেখবেন যে এক্সামে এরকম কিছু জিনিস আসে, যে জিনিসগুলো বাস্তব লাইফে আমরা একটু যদিও কম পাই, বাট এক্সামের জন্য এটা হট ফেভারিট টপিক। কেন? কারণ এই টপিকটা না জানলে একটা রোগী মারা যেতে পারে। এইটা যদি আপনি লাইফে একবারও ফেস করেন, বাট এটা তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো সেগুলা এক্সামে আসে। বা কিছু টপিক থাকে খুব কনসেপচুয়াল, সেগুলো এক্সামে আসে। তাহলে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে একরকম। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড পড়া। সো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যখন আপনি পড়তে চান, তখন আপনাকে শুধুমাত্র একটা বই পড়লে হবে না। আপনি শুধুমাত্র ডেভিডসন পড়লে আপনার ক্লিনিক্যাল নলেজ শার্প করতে পারবেন। কিন্তু আপনার আরো বেশি নলেজ লাগবে অন্যান্য ডিজিজ গুলাকে কম্পেয়ার করার জন্য বা ট্রিটমেন্ট গুলাকে কম্পেয়ার করার জন্য। সো যখন আপনি ক্লিনিক্যালি পড়তে যাবেন, তখন আপনি একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাকে ২-৩ টা বই আপনি পড়বেন। পড়ে আপনি ক্লিনিক্যাল এক্সেলেন্স অর্জন করবেন। এবং এইজন্য ক্লিনিক্যাল এক্সেলেন্স অর্জন করাটা কঠিন। এইটা বারবার পড়তে হয়, বিভিন্ন বই পড়তে হয়, পেশেন্ট দেখতে হয়। সো এর মাধ্যমে আস্তে দিন আপনার সেটা ক্লিনিক্যাল এক্সেলেন্স অর্জন হবে। তো আমাদের পরীক্ষাগুলাতে এই কারণে আপনাকে ক্লিনিক্যালি সরাসরি জাজ করে না। কারণ ক্লিনিক্যাল লাইফ এটা অনেক বড় একটা লাইফ। এখানে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। ৩ নাম্বার কথা হচ্ছে A to Z পড়া। সো A to Z পড়াটা হচ্ছে সবচেয়ে মনে করেন যে লেস ইফেক্টিভ পড়া। কারণ পড়াটা তখনই কাজে লাগবে যখন আপনি সেই পড়াটাকে রিটেনশন করতে পারছেন। সো একটা পড়া পড়লেন, রিটেনশন করতে পারলেন না, পড়ার টেকনিক ঠিক হইল না। যেটা বেশি জোর দিয়ে পড়া দরকার ছিল সেটা আপনি জোর দেন নাই। আর যেটা অপ্রয়োজনীয় ছিল সেখানে বেশি সময় অপচয় করলেন। এতে করে যেটা হয় একটা হোলিস্টিক ভাবে আপনার এই কম সময়ের মধ্যে আপনার প্রিপারেশনটা খারাপ হয়ে যায়। সো তখন আপনি হতাশ হয়ে যান। আমরা তখনই হতাশ হই যখন আমরা যে পরিমাণ এফোর্ট দেই সেই পরিমাণ রেজাল্ট যদি আমরা না পাই। তাহলে এফোর্ট দেওয়াটা সহজ হয় কখন? দেখবেন যে সচরাচর আপনি যেই জিনিস বুঝেন, জানেন,
এনজয় করেন, সেটা আপনি পড়তেও ভালো লাগবে, সেটা রিটেনশনও করতে পারবেন সহজে। সো এখন থেকে যখনই আপনি কোনো একটা জিনিস পড়বেন, চেষ্টা করবেন যেটা জিনিসটা একটু বুঝে পড়া, একটু সময় নিয়ে হইলেও বুঝে পড়া। বুঝে পড়ার পরে সেটাকে মনে রাখার চেষ্টা করা। কোন জিনিস যখন আমরা মনে রাখতে চাই, মনে রাখার জন্য সিস্টেম হচ্ছে ২ টা। মোটামুটি সারা দুনিয়ার সবকিছুকে আমরা ২ ভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে নেমোনিক প্যাটার্ন। আপনি সেটাকে কোনো একটা নেমোনিক বানাইলেন, ছন্দ বানাইলেন বা somehow এটার সাথে কোনো একটা কিছু কানেক্ট করে মনে রাখলেন। আরেকটা প্যাটার্ন হচ্ছে স্পেসড রিপিটেশন। একটা জিনিস আজকে বললেন, ৫ দিন পরে আবার পড়েন, ১৫ দিন পরে আবার পড়েন, ১ মাস পরে আবার পড়েন, ২ মাস পরে পড়েন। এভাবে যখন আপনি বারবার রিপিটেশন করবেন, সেই জিনিসটা মনে থাকবে। এবং এক্সপেরিয়েন্স। সো আপনি যখন স্পেস রিপিটেশন করবেন এবং এটা বারবার আপনার এক্সপেরিয়েন্সড হবে, তখন দেখবেন যে এই নলেজ গুলা বেশি মনে থাকে। এবং বিভিন্ন রকম উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। সো এই কাজগুলা আপনি যখন কোনো একজন মেন্টরের সাথে করবেন, তখন এটা আসলে আপনার কম সময়ে আপনি দেখা যাবে যে হয়তোবা অনেকটুকু এগিয়ে যেতে পারবেন। সো পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য কোনো কোচিং বা কোনো কিছু জরুরি কিনা? অ্যান্সার হচ্ছে এক কথায় বলতে গেলে এটা নির্ভর করে আপনার উপরে। আপনি যদি ফ্রি থাকেন, আপনি যদি অনেক পড়তে পছন্দ করেন এবং নিজে পড়তে পছন্দ করেন, আপনি কিন্তু তাহলে নিজে পড়েও এফসিপিএস বা যেকোনো এন্ট্রান্স এক্সাম পাস করার এবিলিটি আপনি রাখেন। একদম সত্যি কথা আপনি অবশ্যই রাখেন। আর যদি আপনি একটু শর্টকাট চান, মানে আপনি জানতে চান যে আসলে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি মানে অনেক কষ্ট করে এগুলো এনালাইসিস করার চেয়ে আপনি চান যে না কেউ এনালাইসিস করেছে, তাদের এক্সপেরিয়েন্স থেকে আমি বেনিফিটেড হই। সো সেইটাও আপনি করতে পারেন। সো সেটাতে আপনার সুবিধা যেটা যে আপনি কম সময়ে প্রিপারেশন নিতে পারবেন এবং আসলে আমাদের লাইফটা এত বেশি স্ট্রেস থাকে এবং আমরা এত বেশি বিজি থাকি যে আসলে আমাদের সুযোগ হয় না যে আপনি একটা শুরু করলেন একটা পড়া বাট আপনি একটা ট্র্যাকে থাকতে পারলেন না। কারণ আপনি অন্য কারো সাথে নাই বা হচ্ছে আপনি আপনার টার্গেট জানেন না। কিন্তু কোচিং বা কোনো একটা জায়গায় ক্লাস করলে দেখা যাবে যে আপনার কাছে সামনে দেওয়া আছে যে ১০০ টা ক্লাস আপনার সামনে আছে। তাহলে আপনি বুঝবেন যে ওকে আপনি ট্র্যাক করতে পারছেন যে আমি এতটা ক্লাস করেছি, এত% সিলেবাস আমার শেষ হয়েছে এবং আপনি পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, আনইম্পোর্টেন্ট কোনটা এটা হচ্ছে আপনি নোট করে ফেলতে পারলেন। সো এই জিনিসগুলো আপনাকে হেল্প করে এবং এটা করার ক্ষেত্রে আপনি ধরেন কেউ কোচিং এ ভর্তি হয়, কেউ ধরেন সিঙ্গেল একজন মেন্টরের কাছে ভর্তি হয়। সো কোচিং এর ভালো দিকটা যেটা, সেটা হচ্ছে যে এইখানে অনেকজন মেন্টর থাকে। সো অনেকজন মেন্টর থাকার কারণে আপনি একটা ডাইভার্সিটি পান। যে ধরেন আপনার কাছে মনে হইলো যে আমি একজন মেন্টরের কাছে ভর্তি হইলাম, উনার ক্লাস আমার ভালো লাগে না। মানে আপনি ২-৩ টা ক্লাস করে দেখা গেল যে সেই মেন্টরের ক্লাস আপনি এনজয় করতে পারছেন না। আপনি তো এই মেন্টরকে চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনি উনার ব্যাচেই ভর্তি হয়ে গেছেন। কিন্তু কোচিং এর ক্ষেত্রে যে সুবিধাটা হবে আপনার এই মেন্টরকে ভালো না লাগলে সমস্যা নাই। উনি ২ টা ক্লাস নিবে, এরপরে ৩ নাম্বার ক্লাস আরেকজন নিবে। সো কোনো কন্টিনিউটি থাকবে না। এটা আপনার কাছে ভালো লাগতে পারে। আবার এটা এট দ্য সেম টাইম এটা একটা নেগেটিভ পয়েন্টও হতে পারে। কারণ আপনার যদি যেই মেন্টরকে পছন্দ করেন, যার ক্লাস আপনার ভালো লাগে, যার সাথে আপনার সিনক্রোনাইজেশন ভালো হয়। সো তার ক্লাস যখন আপনি করবেন সো সেই ক্লাস কিন্তু আপনি বারবার পাবেন না। দেখবেন যে কোচিং এ একটা ভাইয়ার ক্লাস আপনার ভালো লাগলো। আপনি চাচ্ছেন উনার আরো কিছু ক্লাস করতে কিন্তু আপনি তাকে আর অন্যান্য ক্লাসে পাচ্ছেন না। সো এটা হচ্ছে কোচিং এর একই সাথে ভালো দিক এবং হচ্ছে একই সাথে খারাপ দিক। সো এটা আপনাদের ইচ্ছা আরকি যে আপনি কোন দিকে পড়বেন। এবং আপনারা ইন্টার্নশিপের সময় কোন একটা কোচিং এ ভর্তি হয়ে যেতে পারেন এই নিয়তে যে আমি ইন্টার্নশিপের টাইমটাকে ইফেক্টিভলি ব্যয় করার চেষ্টা করব। প্রতিদিন আমি কমপক্ষে ১ ঘন্টা হলেও একটু পড়াশোনা করার চেষ্টা করব এবং যাতে আমার একটা টার্গেট থাকে আমি ইন্টার্নশিপ শুরু করার আগে বা যে ফ্রি টাইম গুলা থাকে বা যে গ্যাপ গুলা থাকে ওই দিনগুলো যেন নষ্ট না হয়ে যায়। কারণ ইন্টার্নশিপে আমরা বেশ এক্সহস্টেড থাকি। যে কারণে যেটা হয় যে ইন্টার্নশিপের যে ফ্রি টাইমটা থাকে ওই টাইমটা আমরা একদম ঘুমায়ে কাটাই অথবা ঘোরাফেরা করে কাটাই এবং সময়টা নষ্ট হয়ে যায়। এবং যখনই ইন্টার্নশিপ শেষ হয়ে যায় একসাথে নানান সমস্যা আসে। একজন বলবে বিয়ে-শাদী করো, একজন বলবে মানে যদি কেউ বিয়ে-শাদী আগে থেকে করে থাকে তাহলে বলবে বাচ্চা নেও, একজন বলবে চাকরি করো, একজন বলবে জিপি কোর্স করো, একজন বলবে আল্ট্রা কোর্স করো, একজন বলবে যে পোস্ট গ্র্যাজুয়েশন করো। তো এই সামগ্রিক বিষয় মিলায়ে আসলে জিনিসটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। সো এইজন্য ইন্টার্নশিপের আগে, ইন্টার্নশিপের সময় আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন এর প্রিপারেশন নিতে পারেন, যেন আপনি ইন্টার্নশিপ শেষ করার ২ থেকে ৩ মাসের মধ্যেই একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনার হয়ে যায়, এইটা হবে সবচেয়ে বেস্ট। কারণ আমরা জানি যে এফসিপিএস আপনি ইন্টার্নশিপ শেষেই আপনি এফসিপিএস দিতে পারবেন। এফসিপিএস এর ২ টা সেশন হয়। হয় জুলাইয়ে নয়তো জানুয়ারিতে। তাহলে ডেফিনিটলি আপনার ইন্টার্নশিপ হয়তোবা শেষ হবে মার্চ-এপ্রিলে অথবা সেপ্টেম্বর-অক্টোবরে। তাহলে আপনি কিন্তু মোটামুটি ২ মাসের পরেই ২-৩ মাস পরে আপনি একটা এফসিপিএস এ বসতে পারবেন। আপনার প্ল্যান থাকা উচিত এইটা যে আমি ইন্টার্নশিপ পড়েই আর্লিয়েস্ট টাইমে আমার হচ্ছে এফসিপিএস হয়ে যাবে। আর এর মাঝখানে যদি বিসিএস চলে আসে বা স্পেশাল বিসিএস আসে সেটা তো আপনি দিচ্ছেন, অবশ্যই এটা দিবেন, সমস্যা নাই। কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এর ক্ষেত্রে আপনাকে ফোকাস থাকতে হবে। কারণ বিসিএস হওয়া, নিয়োগ হওয়া, সার্কুলার হওয়া এগুলো আসলে দৈব চয়নে হয় আরকি। কখন কোনটা হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আপনার ফোকাস থাকবে যে আমি যেভাবেই হোক একটা মানে একটা ডিগ্রি আমি করে ফেলবো। তখন যেটা হবে আপনার অনেক বার্ডেন কমে যাবে। নয়তো আপনি ইন্টার্নশিপ শেষ করলেন, ৩ মাস পড়াশোনা করলেন, আপনার চান্স হলো না। এরপর আবার আপনি বাসায় বসে ৬ মাস পড়বেন বা একটা ক্লিনিকে জব করতে ৬ মাস পড়বেন। এটা আমার কাছে মনে হয় যে বেশ বার্ডেন হয়ে যায় বা কঠিন হয়ে যায়। এবং ততদিনে আমাদের বয়স মোটামুটি ২৬-২৭ এর কোঠায় চলে যায়। সো যখন ২৬-২৭ বছরে চলে যাচ্ছে মেয়েদের জন্য জিনিসগুলো আরো বেশি কঠিন হয়ে যায়। ছেলেদের জন্যও কঠিন হয় কারণ ফ্যামিলির দায়িত্ব থাকে। মেয়েদের ক্ষেত্রে হয়তোবা বিয়ে-শাদী বা
লাইফের ফার্দার স্টেজগুলো চলে আসে, তখন বিষয়গুলো কঠিন হয়ে যায়। সো এইজন্য ইন্টার্নশিপ এবং ইন্টার্নশিপ চলাকালীন অথবা ইন্টার্নশিপ শেষেই আমরা যেন একটা ভালো রকমের প্রিপারেশন নিতে পারি। আমার মনে হয় সেটা জরুরি বেশি। আর অনেকের ক্ষেত্রে আসলে ফিমেলদের একটা খুবই কমন প্রশ্ন থাকে যে আসলে কোন সময় বা আমাদের জন্য কোন সাবজেক্টটা ভালো হবে। অ্যাকচুয়ালি এটা আসলে আপনি নিজে ডিসাইড করাই বেটার। আমি যে ক্রাইটেরিয়া গুলা বললাম সেই ক্রাইটেরিয়া অনুসারে চিন্তা করেন। এবং ইসলামিক দিক থেকে চিন্তা করলে ফিমেলদের ক্যারিয়ার কেমন হবে এইটা রিলেটেড আমার আসলে আরো ভিডিও আছে। আমি YouTube এ বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। সামনে আরো একটা আপলোড করব। সো এটা নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাচ্ছি না। আমি ওভারঅল আসলে ক্যারিয়ার কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। সো ক্যারিয়ার সবার জন্যই কেরিয়ার কিনা এই কোয়েশ্চেনের অ্যান্সার আজকে আমার ভিডিওতে নাই। আমার অ্যান্সারটা ছিল এটা আজকে যে আমরা কেরিয়ার কিভাবে করতে পারি, আমার সামনে কি অপশন আছে, কি জিনিস দেখে আমি কেরিয়ার করব এবং কিভাবে আমি সামনে আগাতে পারি। সো পোস্ট গ্রাজুয়েশন যাত্রায় মেডিভার্স আপনাকে কিভাবে সাহায্য করবে? মেডিভার্স থেকে আমাদের মেডিসিন এবং গাইনির উপর পোস্ট গ্রাজুয়েশন কোর্স অলরেডি আছে আলহামদুলিল্লাহ। এবং এছাড়া আমরা খুব দ্রুতই সার্জারি কোর্সও ইনশাআল্লাহ নিয়ে আসবো। সো মেডিসিনের মধ্যে আপনি এফসিপিএস এবং এমআরসিপি ২ টার কোর্সই পাবেন। এফসিপিএস এর জন্য মূলত আমাদের যে কোর্সটা সেটা ৪টা প্যাটার্নে বিভক্ত। সো এখানে প্রথমত আছে ডেভিডসন ব্যাচ। ডেভিডসন ব্যাচে আমরা যে জিনিসটা চেষ্টা করেছি যে একদম প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া এবং ডেভিডসনের সাথে যদি প্রয়োজন হয় নোটসের নোটস অথবা অন্য কোনো ইম্পর্টেন্ট বই থেকে ইনফরমেশন এড করে দেওয়া। যেন শুধুমাত্র ডেভিডসন পড়ার মাধ্যমে আপনার এফসিপিএস এর প্রিপারেশন না হয়, বরং আপনি এফসিপিএস, রেসিডেন্সি এবং এমআরসিপিতে ডেভিডসনের যে অংশগুলো লাগবে সবকিছু যেন আপনি ইনশাআল্লাহ শিখে যেতে পারেন। দেন ডেভিডসন পড়ার পরে অনেকের কাছে আরেকটা জিনিস চিন্তা হয় যে আচ্ছা ঠিক আছে একবার পড়লাম কিন্তু আমি আসলে সবগুলা চ্যাপ্টারকে ইন্টার কানেক্টেড করতে পারছি না বা আমার এখন একটা ভালো রিভিশন দেওয়া দরকার। সো সেই রিভিশনের জিনিসটা যেন আরো বেশি সুন্দর হয়, তো সেইজন্য আমরা আরেকটা ব্যাচ এনেছি, সেটার নাম বার্ডস আই ব্যাচ। সো বার্ডস আই ভিউ ব্যাচের মানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে পাখি যেরকম উপর থেকে দেখলে অনেক কিছু দেখতে পারে একসাথে। সো বার্ডস আই ভিউ ব্যাচে আমরা যে জিনিসটা করেছি যে আপনাকে একটা কনসেপ্ট আলোচনা করেছি, এই কনসেপ্ট থেকে অন্যান্য চ্যাপ্টারে কিভাবে সেটা ইন্টার কানেক্টেড এবং সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোনগুলা, সেই জিনিসগুলোকে আলোচনা করা হয়েছে। সো আপনি যখন ডেভিডসন ব্যাচে ক্লাস করবেন তখন আপনি A to Z সব শিখলেন। বার্ডস আই ভিউ ব্যাচে যখন ক্লাস করবেন তখন আপনার কনসেপ্টটা আরো বেশি সলিডিফাই হবে এবং আপনার একটা খুব ভালো রিভিশন হবে। এরপরে দেখবেন যে এফসিপিএস পরীক্ষাতে কিছু ফিজিওলজি থেকে প্রশ্ন থাকে এবং সেই ফিজিওলজিগুলা কিছু ক্ষেত্রে আপনি ডেভিডসনে পাবেন না। সো সেই ফিজিওলজির সোর্স থাকে জ্ঞানং অথবা বিআরএস ফিজিওলজি। সো আমরা সেই ফিজিওলজির জন্য আলাদা করে ফিজিওলজি ফর পোস্ট গ্রেড একটা ব্যাচ এনেছি, যেখানে আমরা জ্ঞানং, বিআরএস এর সব ইম্পর্টেন্ট ফিজিওলজিগুলোকে একসাথে আলোচনা করেছি এবং সেখানে অবশ্যই আপনি ফ্রি পিডিএফ পেয়ে যাবেন, ইম্পর্টেন্ট নোট পেয়ে যাবেন। সো এই ফিজিওলজি কোর্সটা যেটা কিন্তু আপনি মেডিসিন, সার্জারি, গাইনি যে কোনো ফ্যাকাল্টিরই হন না কেন এটা আপনার ইনশাআল্লাহ সব ফ্যাকাল্টিতেই কাজে লাগবে। এরপরে আরেকটা যেটা জরুরি জিনিস সেটা বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আমরা বায়োস্ট্যাটের জন্য একটু কম সময় রাখি এক্সামের আগে। ভাবি যে আসলে এটা ইনশাআল্লাহ একটু পরে ফেলবো। কিন্তু যেহেতু আমাদের কারিকুলামের মধ্যে আসলে বায়োস্ট্যাট খুব একটা পড়ানো হয় না, সো এক্সামের সময় গিয়ে আসলে একটু খেয়ে হারায় ফেলি। তো আমাদের বায়োস্ট্যাট কোর্সটাতে আমরা রেখেছি এফসিপিএস এবং এমআরসিপির জন্য প্রয়োজনীয় সব তথ্য। সো এফসিপিএস, এমআরসিপির জন্য যা লাগবে সেটা আলোচনা করা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এনালাইসিস করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলোকে ব্যাখ্যা করে এক্সপ্লেইন করা হয়েছে, যাতে করে আপনি শুধুমাত্র এফসিপিএস না বরং আপনি যদি এমআরসিপিও দিতে চান সেই লেভেলের বায়োস্ট্যাটও ইনশাআল্লাহ আমাদের কোর্সে পেয়ে যাবেন। এবং যারা সার্জারি কিংবা যারা গাইনিতে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ তাদের জন্য বায়োস্ট্যাট অবশ্যই মোর দেন এনাফ হবে। তাহলে ডেভিডসন ব্যাচ, বার্ডস আই ভিউ ব্যাচ, ফিজিওলজি ফর পোস্ট গ্রেড ব্যাচ এবং বায়োস্ট্যাট ব্যাচ, এই ৪টা ব্যাচকে কম্বাইন্ড করে আমরা একটা ব্যাচ এনেছি, সেই ব্যাচের নাম ডেভিডসন প্রো ব্যাচ। সো আপনি যখন ডেভিডসন প্রো ব্যাচে এনরোল করবেন তাহলে ৪টা ব্যাচে একসাথে আপনাকে এনরোল করিয়ে দেওয়া হবে। সো ইনশাআল্লাহ আশা করা যায় এটা আপনার এফসিপিএস এর জন্য অনেক বেশি সহায়ক হবে। এছাড়া আপনি মেডিসিনে এমআরসিপি কোর্স পাবেন। সো এমআরসিপি কোর্সে আমরা যে কাজটা করেছি সেটা আপনাকে পাস মেডিসিন এবং নোটস অ্যান্ড নোটস, কারণ এমআরসিপির থিওরি বলতে আমরা নোটস অ্যান্ড নোটস বুঝি, নোটস অ্যান্ড নোটস একটু বড় বই। সো নোটস অ্যান্ড নোটস থেকে এমআরসিপি পার্ট 1 এর জন্য ইভেন পার্ট 2 এর জন্য কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে একদম আলোচনা করা হয়েছে, দাগিয়ে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। এবং এটার পরে আপনাকে জন্য কোশ্চেন অ্যানালাইসিসটা আসলে কিভাবে করতে হয়, আপনি পরীক্ষাতে ইফেক্টিভলি কিভাবে কোশ্চেনগুলো বুঝতে পারবেন, সেটার জন্য আমরা কি করেছি, পাস মেডিসিন থেকে 60% কোশ্চেন আপনাকে সলভ করে দিয়েছি। সো আপনি যদি আমাদের এমআরসিপি ব্যাচে ভর্তি হন তাহলে আমাদের এমআরসিপি ব্যাচের নাম নোটস অ্যান্ড নোটস অ্যান্ড পাস মেডিসিন ব্যাচ। সো আপনার একটা থিওরির কনসেপ্ট হবে প্লাস আপনার কোশ্চেন অ্যানালাইসিসের কনসেপ্ট হবে। সো এটা গেল আমাদের এমআরসিপি ব্যাচ। এমআরসিপি ব্যাচে আমি এবং ডক্টর শাওন ক্লাস নিয়েছি, ডক্টর ওমর ফারুক শাওন। এবং এছাড়া আমাদের আছে গাইনি ব্যাচ। সো গাইনিতে আপনি ক্লিনিক্যাল গাইনোকোলজি ইনশাআল্লাহ জানতে পারবেন। সো গাইনির ভালো জিনিসটা যে এখানে আপনি জেফকট এবং দত্ত আলোচনা করা হয়েছে। সো আপনি রেসিডেন্সি দেন অথবা আপনি এফসিপিএস দেন, দুই দিকেই কিন্তু এই অংশগুলো লাগবে, সেটাকে আমরা আলোচনার চেষ্টা করেছি।
এবং গাইনিতে এর পাশাপাশি যেটা দরকার হয় সেটা হচ্ছে বেসিক আলোচনাগুলা বা বেসিক সাবজেক্টগুলা। সো বেসিক সাবজেক্ট নিয়ে আমাদের ইনশাআল্লাহ খুব দ্রুতই বেসিক সেগমেন্টটা চলে আসবে। সো যখন আপনি ক্লিনিক্যাল ব্যাচে এনরোল করে ফেলবেন, পরবর্তীতে আমাদের বেসিক সেগমেন্টে আপনি খুব ইজিলি আরো বেশি ডিসকাউন্টে এনরোল করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনারা যদি চিন্তা করে থাকেন যে মেডিভার্স আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনে সাহায্য করবে কিনা, অবশ্যই মেডিভার্স আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে আন্ডারগ্রেড জার্নিতে ছিলেন তারা জানেন যে আসলে আন্ডারগ্রেডে আমরা কি পরিমাণ সিরিয়াসলি আপনাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেছি, কি পরিমাণ কনসেপচুয়াল আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সো সেই কোয়ালিটি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের পোস্ট গ্রেডে অব্যাহত থাকবে। সো আমরা আশা করব ইনশাআল্লাহ আমরা পোস্ট গ্রেডের জার্নিতে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাফল্যের জন্য আমরা একটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করব। আসসালামু আলাইকুম।